আমাদের বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ, শীতল কপাট, কোথায় গেল, শ্রীমতী চন্দনা বাউড়ি, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, ভাই ও বোনেরা, দেখুন, কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গার করতে আমাদের আজকের এই অবস্থান নয়। ওবিসির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিরা কি পেয়েছেন, মুসলমান ওবিসিরা কি পেতে চলেছিলেন, এটা মূল বিতর্কের বিষয় নয়। আমাদের দেশে একটা সমীক্ষা চলেছিল, সাচার কমিটির সমীক্ষা। ভারতীয় মুসলমানরা কি অবস্থায় আছেন, ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে তাদের আর্থসামাজিক স্থিতি কি, সাচার কমিটির রিপোর্ট নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি। সাচার কমিটির রিপোর্টে যা ছিল সেটা মুখ্যমন্ত্রীদের সামনে সংখ্যালঘুদের দুঃখ দারিদ্র্যের কথা তুলে ধরা হয়েছিল, কিন্তু সাচার কমিটি কোনোদিনই কোনো রিজার্ভেশনের কথা বলেনি। বিহারের পাটনায় সাচার কমিটির যে অফিস তৈরি করেছিল, সেই অফিস আক্রান্ত হয় কিছু স্থানীয় মুসলমানদের দ্বারা। তারা অভিযোগ করেছিলেন যে সাচার কমিটির নামে মুসলমানদের মধ্যে রিজার্ভেশন তৈরি করবার একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে। ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড। এখানে উচ্চ নিচ নেই, এখানে জাতপাত নেই, এখানে কোনো বিভাজন নেই, এখানে কোনো ধর্মীয় স্থানে প্রবেশের জন্য অন্য ধর্মের মতো অন্য কারোর সামনে কোনো পাঁচিল তুলে দেওয়া হয় না। তাই যারা তাদের সেদিন বিরোধিতা করেছিলেন, এই রিজার্ভেশনের অর্থ হলো কার্যকরভাবে যে ইসলামের যে দর্শন তার বিরোধিতা করা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এই রিজার্ভেশন নিয়ে এসেছিলেন, তার আগে পথ দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যরা যারা এক সময় ওবিসিকে মানতে চাননি, বিমান বসু বিবৃতি দিয়েছিলেন আমাদের দেশে কোনো ওবিসি নেই, এ ধরনের বিভাজন পশ্চিমবঙ্গের মাটিতে আমরা হতে দেব না। কারণ মন্ডল কমিশনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ একটা ভিন্ন রক্তাক্ত রাজনৈতিক সংঘর্ষ দেখেছিল। ব্রাহ্মণ পুলিশ অফিসারের লাঠিতে হরিজন ছেলের চোখ অন্ধ হয়ে যাওয়া, আবার হরিজনের আক্রমণে কোনো ব্রাহ্মণ পঙ্গু হয়ে যাওয়া, কোনো উচ্চবর্গের মানুষ আক্রান্ত হয়ে যাওয়া, এই দৃশ্য কিন্তু ভারতবর্ষের মানুষ দেখেছিল। সেদিনও আগুন লেগেছিল, সেই আগুন নিভে গিয়েছিল পরবর্তীকালে রাম মন্দিরের আন্দোলনের কারণে। কিন্তু সেদিন যখন ওবিসি রিজার্ভেশনের কথা বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বামপন্থীরা প্রথম তার প্রতিবাদ করেন, কিন্তু পরবর্তীকালে মেনে নিয়ে এই সল্টলেকে বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের মানুষকে বলা হয়েছিল, আপনারা যে আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির মধ্যে আছেন, তার জন্য আপনারা মেমোরেন্ডাম দিতে আসুন, আপনারা নথিপত্র পেশ করুন। ৪৫ দিন ধরে ক্যাম্প চলেছিল। তার পরবর্তীকালেও কিছু সংখ্যক জনগোষ্ঠীকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার ১ বছরের মধ্যে বলে দিলেন, আমি ওবিসির মধ্যে যে পার্থক্য তৈরি করে দিয়েছি, যে বিন্যাস তৈরি করে দিয়েছি, তাতে ৯০% ওবিসির রিজার্ভেশন মুসলমানেরা পাবেন। কোথায় গিয়ে বললেন? বললেন ফুরফুরা শরীফে। আমাদের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন প্যারাসুট থেকে টপকে পড়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যাননি। তার নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, সংঘর্ষের অতীত আছে, মুখ্যমন্ত্রীর লড়াইয়ের ইতিহাস আছে। মুখ্যমন্ত্রী ৮০ দশক থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, রাজ্য মন্ত্রী ছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। তার অভিজ্ঞতা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে কম নয়, এবং তিনি নিজে দাবি করেন আমি আইনজীবী। হ্যাঁ, সত্যিই আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী,
আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মানুষের সামনে তার প্রতিভার কথা নিজে তুলে ধরেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী হয়ে এটুকু জানেন না যে আজকে এই ওবিসি রিজার্ভেশন মহামান্য আদালত বাতিল করে দেবে? সে তো হতে পারে না। মুখ্যমন্ত্রী জানতেন এটা অবৈজ্ঞানিক। মুখ্যমন্ত্রী জানতেন যে ব্যাকওয়ার্ড কমিউনিটির কে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে তাদের সরকারি প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না দিয়ে যদি একতরফাভাবে ৭৬টা কমিউনিটিকে ওবিসির তালিকাভুক্ত করে দেওয়া হয় কোনো সার্ভে ছাড়া, সেটা কার্যত কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না। মুখ্যমন্ত্রী জানতেন এটার উপর স্থগিতাদেশ আসবে। মুখ্যমন্ত্রী জানতেন এভাবে কোনো রিজার্ভেশন দেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনীতি বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের নামে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করে দেওয়ার রাজনীতি। তাই তিনি এর মধ্যে দিয়ে বার্তা দিলেন মুসলমান সমাজকে যে আমি তোমাদের জন্য করতে চেয়েছিলাম, কিন্তু করতে দিল না কারা? করতে দিল না বিজেপির উকিলরা, করতে দিল না মহামান্য আদালত। আজকে সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতের বিচারপতির সমালোচনা করা হচ্ছে, বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন। আরে তৃণমূল কংগ্রেস জন্ম নেওয়ার আগে থেকে বামফ্রন্টের এই উদ্যোগের বিরোধিতা করে এসেছে বিজেপি। বিজেপি রাতারাতি কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি। বিজেপি নিজের নামের সঙ্গে অন্য কারোর নাম জুড়ে দেয়নি। যে তৃণমূল কংগ্রেস অতীতে কংগ্রেসের ভেতরে ছিলেন, কংগ্রেস সরাসরি সেদিন এই অবস্থানের বামফ্রন্টের বিরোধিতা করতে যায়নি। তাই তখন থেকে এই মামলা চলছে। হ্যাঁ, আমরা মামলা করেছি। আমাদের মতাদর্শের যারা বিশ্বাসী মানুষজন আছেন তারা এ নিয়ে প্রশ্ন করেছেন, আরটিআই করেছেন। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলছি পশ্চিমবঙ্গের ওবিসিদের অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কার্যত যে বিভাজনের রাজনীতি তৈরি করেছেন তাতে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। আপনারা বাংলাদেশের দিকে তাকান, দেখবেন ওখানে সমস্ত স্কুল ছাত্রদের বই জ্বালিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, বাংলাদেশে। একইভাবে মুর্শিদাবাদে দেখলেন যে সেখানেও কোচিং যিনি চালাতেন সেই মাস্টারমশাইয়ের ঘরে ঢুকে তার সমস্ত কাগজপত্রকে জ্বালিয়ে দিল আজকে সেখানকার কোনো দুষ্কৃতীরা। আপনারা দেখেছেন যে হিন্দুদের উপরেও বাংলাদেশে পাথর ছোড়া হচ্ছে। আপনারা দেখলেন মহেশতলাতেও পাথর ছোড়া হচ্ছে পুলিশের উপরে। অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার সামাজিক পরিস্থিতির কোথাও কোনো পার্থক্য নেই। আজকে পুলিশের দিকে আঙুল তুলছেন, পুলিশ অফিসারকে ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু পুলিশ তো কোনো স্বশাসিত সংস্থা নয়। এই পরিস্থিতি কারা তৈরি করলো? আজকে যেভাবে পুলিশকে বিভিন্ন সময় বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে, আজকে সমাজের সমস্ত মানুষকে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একজন মহিলা পুলিশ রক্তাক্ত হয়ে গেলেন মহেশতলায়, পুলিশের জিপে আগুন জ্বলল, পুলিশের মোটরসাইকেলকে জ্বালিয়ে দেওয়া হলো। মুর্শিদাবাদে দেখতে পেলেন প্রাণ ভয় ভিক্ষা করছে পুলিশ, হাত জোড় করে হিন্দু দোকানদারদের বলছেন যে শাটার তুলুন, আমাদের প্রাণে বাঁচতে দিন। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কারণ যেদিন হুমায়ুন কবির বলল যে আমি 30% হিন্দুকে কেটে 1 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, যেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বলল যে हम तो हमारा दो नয়, हम तो हमारा 6 होना चाहिए, যেদিন ফিরহাদ হাকিম যিনি কলকাতার মহানাগরিক, যিনি বিভিন্ন সময় কলকাতার ডেঙ্গির মশা মারতে পারেন না, বিভিন্ন সময় মোদি মারতে চলে যান, সেই ফিরহাদ হাকিম তিনি বললেন যে আজকে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি, যারা খ্রিস্টান বৌদ্ধ হয়ে জন্মেছি, আমরা দুর্ভাগা। অর্থাৎ দাওয়াতে ইসলাম প্রত্যেক মুসলমানের উচিত একজনকে হিন্দুকে বা অন্য ধর্মের মানুষকে মুসলমান বানিয়ে দেওয়া। সেদিন কেউ প্রতিবাদ করেননি। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে নয়,
আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে, যারা ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা করতেন তাদের কাছে। আমাদের প্রশ্ন উন্নাও হাতরাস নিয়ে যারা কলকাতায় মোমবাতির মিছিল করতেন তাদের কাছে। আমাদের প্রশ্ন গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলার প্রতিবাদ করে যারা কলকাতায় মৌলালি থেকে মিছিল বার করতেন আর পার্ক সার্কাসে শেষ করে দিতেন তাদের কাছে। আমাদের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সচেতন মানুষের কাছে, কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি। আমার প্রশ্ন এই বিধাননগরে যে অবস্থান চলছে বিধাননগর পুলিশের কাছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বাড়ির পিছনে কারা বসে আছে, কারা ওখানে অস্থায়ী বাসিন্দা, এখানে পুলিশ আছে, তার উত্তর দিয়ে যান। আমাদের প্রশ্ন হচ্ছে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটির মধ্যে কি করে খালের পাশে মসজিদ তৈরি হয়ে গেল, কার অনুমতিতে, মেয়রের অনুমতিতে, চেয়ারম্যানের অনুমতিতে, না ফিরাদ হাকিমের নির্দেশে? আমার প্রশ্ন বিধাননগর পুলিশের কাছে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, যে কি করে দোলের দিন সল্টলেকের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সংঘর্ষ হতে পারে, এই পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। আমার প্রশ্ন হচ্ছে সমস্ত সচেতন মানুষের কাছে, প্রত্যেকটি বিধাননগরবাসীর কাছে, যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের মতো একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, যার সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীর ডিআরডিওর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যেখানে হয়, একটা হাই সিকিউরিটি জোনের পেছনে পাঁচিলের পাশে রোহিঙ্গারা বসে গিয়েছে। তিনবার অথরিটির পক্ষ থেকে যাওয়া হয়েছিল তাদের কাছে, কোনো সুরাহা হয়নি, তারা ওখান থেকে এভিকশন করতে পারেনি। গোটা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার চক্রান্ত চলেছে। 1946 সালের সময় কলকাতার যে পরিস্থিতি ছিল, সুরাবর্তীর সেই অপূর্ণ স্বপ্ন, স্বাধীন বাংলা, ইসলামিক বাংলা, যে বাংলার দারুল হারবকে দারুল ইসলামে রূপান্তরিত করে দেওয়া হবে, যে বাংলায় শরিয়তকে প্রতিষ্ঠা করে দিতে হবে, আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এই যারা মুর্শিদাবাদে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করলো, কারণটা ভেবে দেখেছেন? এত মানুষকে ধরে বাবা আর ছেলেকে মারলো কেন একসঙ্গে? কারণ বাবা আর ছেলে একসঙ্গে ওখানে মাটির প্রতিমা তৈরি করত হিন্দুদের জন্য, দুর্গার প্রতিমা, কালী প্রতিমা, সরস্বতী, লক্ষ্মীর প্রতিমা। তাই তাদের দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হলো। কি ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার? গোটা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে জামাতের কবলে চলে যাচ্ছে। জামাতরা যেভাবে গোটা পাকিস্তানে শুধু হিন্দুদের মারেনি, শুধু বুদ্ধদের মনস্ট্রিগুলোকে ধ্বংস করে দেয়নি, শুধু চার্চ ভাঙেনি, তারা অসংখ্য মুসলমানকে খুন করেছে, পুলিশকে খুন করেছে, পুলিশকে খুন করে উল্টো দিকে ঝুলিয়ে রেখে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যারা একসময় বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা ভেঙেছিল, যারা একসময় সিটি অফ আলেকজান্ড্রিয়ার পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছিল, তারাই কিন্তু আজকে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সবচেয়ে বড় লাইব্রেরির বইগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। অর্থাৎ মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, মৌলবাদকে মুছে দেওয়া যায়নি। এই ধর্মান্ধতার কাজে আত্মসমর্পণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে একটি নিষিদ্ধ সংগঠন সিমির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, কারণ মৌলবাদীদের সমর্থনের প্রয়োজন আছে, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণের প্রয়োজন আছে, তার শুধুমাত্র ভোটের জন্য। তাই এই ওবিসি রিজার্ভেশন কার্যত ওবিসিদের কোনো উন্নয়ন করবে না। এই ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে কোনো মুসলমানের কোনো কল্যাণ হবে না। তাকিয়ে দেখুন ভারতবর্ষের ভিন্ন ভিন্ন দিকে, যখন দেখবেন কোথাও কোনো নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে, তার নিচে কাদের পাওয়া যাবে? মুর্শিদাবাদ কিংবা উত্তর 24 পরগনার সংখ্যালঘু কোনো মজদুরকে। যখন দেখবেন উত্তরাখণ্ডের দিকে কোনো টানেল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সম্পূর্ণ আটকে গিয়েছে, তার ভিতরে কাদের পাওয়া যাবে? তার ভিতরে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের কোনো না কোনো পরিযায়ী শ্রমিকদের, যারা 100 দিনের কাজ নিয়ে আজকে উল্লাস করছেন, যারা বলছেন কোর্ট রায় দিয়েছে,
অগাস্ট মাস থেকে 100 দিনের কাজের টাকা কেন্দ্রকে দিতে হবে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দেওয়া যাবে না। একদিকে মহামান্য আদালত এই রায় দিচ্ছেন, আবার অন্যদিকে মহামান্য আদালত সঙ্গে বলে দিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে বিশেষ শর্ত আরোপ করতে পারে, কেন্দ্রীয় সরকার সমস্ত জেলায় তদন্ত চালিয়ে যেতে পারে, নজরদারি রাখতে হবে। তৃণমূল উল্লাস করে বলছে তাদের জয় হয়েছে, মহামান্য আদালতের কাছে আজকে তারা বিচার পেয়েছে। সকালবেলা মহামান্য আদালতের উপরে আক্রমণ করলেন, বলছেন শুভেন্দুকে ফেভার করার জন্য, শুভেন্দুকে প্রোটেকশন দেওয়ার জন্য হাইকোর্টের বিচারপতি আছে, আর কিছুক্ষণের মধ্যেই 100 দিনের কাজ নিয়ে হাইকোর্টের অবস্থানকে তারা স্বাগত জানাচ্ছে। এই সমস্যা মিটবে না। 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গে আসুক বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের প্রধানরা চায়, আমাদের রাজ্যের বিজেপি নেতৃবৃন্দ চায়, বিজেপির কর্মীরা গ্রামে গঞ্জে 100 দিনের টাকা আসুক চায়, কেন্দ্রীয় সরকার চায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে, অসহায় মানুষের নিবন্ধ চুল্লিতে শুকনো কাঠ পৌঁছে দিতে। এর বিরুদ্ধে বিজেপি নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রীয় সরকার বলেছে যে টাকা আমাদের জমিদারির টাকা নয়, এ টাকা নরেন্দ্র মোদীর টাকা নয়, এই টাকা কেন্দ্রের এনডিএ সরকারের টাকা নয়, এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এ টাকা মানুষের টাকা। এ টাকা বাংলার মানুষের টাকা, মুর্শিদাবাদের মানুষের টাকা, বহরমপুরের মানুষের টাকা। এই টাকা রায়গঞ্জের মানুষের টাকা, বালুরঘাটের মানুষের টাকা, কাকদ্বীপের মানুষের টাকা, যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্রের ভান্ডারে জমা করেছে, তাদের টাকা। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসছে। অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি, অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের লোভ। তৃণমূল কংগ্রেস আদালতে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। কেন্দ্র সরকার বলছে দুর্নীতি যখন হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের গ্রেপ্তার করুন, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করুন। রাজ্য সরকারের বক্তব্য, আমরা এই টাকা অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেবো, কিন্তু টাকা উদ্ধার করতে পারবো না, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না। এটা করা যায় না। এই রায়কে যদি সুপ্রিম কোর্টে আর কেউ নিয়ে যায়, এটার উপরে আরেকটা স্থগিতাদেশ তৈরি হয়ে যাবে। আমরা চাই 100 দিনের টাকা আসুক, আমরা চাই পশ্চিমবঙ্গে 100 দিনের টাকার পূর্ণ ব্যবহার হোক, কিন্তু হচ্ছে না তৃণমূল কংগ্রেসের কারণে। মুখ্যমন্ত্রী মিড ডে মিলের টাকা বকটুইয়ে সরিয়ে দিলেন, প্রশ্ন করার সময় বলে দিলেন এটা আমার অধিকারের মধ্যে পড়ে। কেন্দ্র বলছেন যে আপনারা টাকা নিন, টাকা নাও, হিসাব দাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা আমি নেব, কারণ নেওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এটা দীর্ঘদিন চলতে পারে না। আজকে এই ব্যবস্থার বিরুদ্ধেই আজকে আমরা আপনাদের কাছে এসেছি। সুতরাং এই যে ওবিসি রিজার্ভেশন যা মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন সচেতনভাবেই, যেটা কোর্টে বাতিল হবে, তিনি জানতেন এটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাবে, কোর্টে স্থগিতাদেশ হবে, আর দিনক্ষণ ঠিক করে এই দুজনকে রঙিন জামা কাপড় পরে আগে থেকেই বসিয়ে রেখেছিলেন তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করবার জন্য। আজকে সেখানে আইনজীবী থেকে শুরু করে বিরোধী দলনেতা, বিরোধী দল, সর্বোপরি বিচারপতিদের আক্রমণ করার জন্য। কিন্তু বার্তা নিয়ে আজকে মুসলমান সমাজকেও চিন্তা করতে হবে যে আপনি আপনার ছেলে মেয়ের জন্ম দিচ্ছেন, ছেলে মেয়েকে বড় করছেন কিসের জন্য? বড় করছেন হাতে পাথর নিয়ে পাথর ছোড়বার জন্য, না নির্দিষ্ট একটি সুখী জীবন যাপন করবার জন্য, সমাজের মূল স্রোতে আসার জন্য? হ্যাঁ, আমরা বিরোধী। বিজেপিকে মুসলিম বিরোধী বলে কত মানুষের নামে সামনে প্রচার করলেন। আমরা তো বলছি আমরা বিরোধী। আমরা বিরোধিতা করছি ওই ধরনের মুসলমানদের, ওই জামাতি মৌলবাদীদের। আমরা চাই যারা পাথর নিয়ে রাস্তায় নেমে পড়েছে তাদের উপরে আক্রমণ করে তাদের হাত থেকে পাথরটাকে কেড়ে নিয়ে সেই হাতে বই দিয়ে দিয়েছে। আমরা চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছে, আক্রমণ করেছে মুর্শিদাবাদে, তাদের হাত থেকে তলোয়ারটা সরিয়ে দিয়ে তাদের হাতে একটা পেন তুলে দিতে। এটাই আমাদের উদ্দেশ্য।
আমরা চাই মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই সময়ে একই রাস্তা দিয়ে সমান্তরালভাবে এগিয়ে যাক। আজকে এই ধর্মের নামে তৃণমূল কংগ্রেস যেভাবে ভাঙতে চাইছে এবং যেভাবে জামাতদের কার্যকলাপ পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে, বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ড সিটি পর্যন্ত এই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে নয়, আজকে যা খিদিরপুরে হয়েছে, যা মহেশতলায় হয়েছে, যা মুর্শিদাবাদে হয়েছে, এই ঘটনা কিন্তু আগামী দিনে বিধাননগরে হবে, যোধপুর পার্কে হবে, গড়িয়াহাটে হবে, ভবানীপুরে হবে, কেউ এর বাইরে যেতে পারবেন না। যারা চোখ কান বুঝে বসেছিলেন বাংলাদেশে, যারা ভেবেছিলেন আমরা ভালো আছি, আনন্দে আছি, আজকে তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যারা একসময় ওখানে নিজেরাই মৌলবাদকে প্রশ্রয় দিয়েছেন, তারা আজকে ভারতের কাছে যে প্রাণ ভিক্ষা করছেন, কলকাতার বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। Today's religion is democracy and today's politics is development. আজকের রাজনীতি উন্নয়নের কথা বলে, আজকের তরুণ প্রজন্ম ভালো করে বাঁচতে চায়, আজকের ছেলে মেয়েরা তারা আধুনিক আন্তর্জাতিক মানের শিক্ষা চায়। আপনি একদিকে মাদ্রাসা চালাবেন, একদিকে গিয়ে হাজার হুড়ির গল্প বলবেন, একদিকে গিয়ে দারুল হারবের শিক্ষা দেবেন, একদিকে গিয়ে দারুল ইসলামের কথা বলবেন, আর অন্যদিকে দাঁড়িয়ে একই বৃন্তে দুটি কুসুমের কথা বলবেন। একসঙ্গে দুটো চলতে পারে না। আমি দুধুও খাবো, তামাকুও খাবো, চলে না। আমি ধর্মেও আছি, জিরাপে আছি, চলতে পারে না। সেই জন্যই আজকে আমরা আপনাদের কাছে এসেছি, এই বিভাজন এর ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। মুখ্যমন্ত্রীর এই সমস্ত বিবৃতির কোনো বাস্তব ভিত্তি নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ পরীক্ষা করেছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করতে চলেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাচ্ছে। 26-এর নির্বাচন পর্যন্ত অপেক্ষা হয়তো করতে হবে না, তার আগেই এই সরকার চলে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী অন্য মন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে। তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য এই সরকারটার চলে যাবার প্রয়োজন আছে। যে মুসলমানরা আজকে বিজেপির বিরোধিতায় মাঝে মধ্যে পাথর ছোড়াছড়ি করেন, একবার খতিয়ান দেখুন গত 2 বছরে কত খুন হয়েছে, রাজনৈতিক খুন। 90% খুন হয়েছে সংখ্যালঘু মানুষ, আর 90%-এর মধ্যে 99% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তার কারণ কি? 99% সংখ্যালঘু মানুষ বলছে সিবিআই তদন্ত চাই, পুলিশের ওপর আস্থা নেই, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা নেই, আস্থা তাদের সিআইডির ওপরে নেই, তারা প্রত্যেকে সিবিআই তদন্ত চাইছে। অর্থাৎ আজকে মুর্শিদাবাদে শুরু করেছিল, খিদিরপুর পর্যন্ত নিয়ে এসেছে, মহেশতলায় পাথর ছুঁড়েছে, পুলিশকে মেরেছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, হিন্দু দোকান লুট করেছে, হিন্দুদের বাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আর খিদিরপুরে গিয়ে হিন্দু অধ্যুষিত একটি বাজারকে সম্পূর্ণভাবে ভূস্যীভূত করে দিয়েছে। একটা নতুন গ্রুপ উঠেছে, একটা নতুন একটা সংস্থা তৈরি হয়েছে, হালিম নাকি নাম, সে তো সর্বত্র ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের। অলিতে গলিতে তার যাতায়াত বেড়েছে, সমস্ত ডিসপিউটেড প্রপার্টি তারা কিনছে, কিন্তু মসৃণ ভাবে মাখনে ছুরি চালানোর মতো তারা প্ল্যান স্যাংশন নিয়ে একটার পর একটা জায়গায় বিল্ডিং খাড়া করছে। কে এই অগ্নিকাণ্ডের পিছনে আছে? এটা একটা ম্যানমেড ঘটনা। রাজ্যের মেয়র প্রকাশ্যে বলেন আমার বিধানসভার মধ্যে মিনি পাকিস্তান আছে। যে রাজ্যের মেয়র বলে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপির প্র্যাকটিসিং ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম, তাহলে সে রাজ্যে এ ধরনের ঘটনা ঘটবেই। একদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নিয়ে আসছে, জামাতদের খোলা মাঠ দিয়ে দিয়েছে, একদিকে ভারত বিরোধী প্রচার চলেছে, একদিকে প্রকাশ্যে দাঁড়িয়ে অ্যান্টি ইন্ডিয়া প্রপাগেশনকে স্বাগত জানানো হচ্ছে নিঃশব্দ থেকে, আর অন্যদিকে আইনগতভাবে
ভারতীয় হিন্দুদের যারা ওবিসি আছেন তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, একসঙ্গে চলতে দেওয়া যায় না। তাই সমাজের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন আর কংগ্রেস সিপিএম থেকে লাভ নেই। যে যেখানে আছেন কিছুদিনের জন্য পতাকার রং বলে এগিয়ে আসুন, সরকারটাকে সরান। তৃণমূলকে হারাতে পারে বিজেপি। মানুষ এই বাইনারি তৈরি করে দিয়েছে 2019 সালে, মানুষ এই বাইনারিকে এক রেখেছে 2021 সালে, মানুষ এই বাইনারিকে এক রেখেছে পরবর্তী উপনির্বাচনে। বিভিন্ন নির্বাচনে মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই এদিক ওদিক ভোট দেবেন না। ভোট হরিলুটের বাতাসা নয়, ভোট সত্যনারায়ণের প্রসাদ নয়, ভোট ললিপপ নয়, ভোট চকলেট নয় যে একটু একটু করে সকলের মধ্যে বিতরণ করে দেবেন। সংঘবদ্ধভাবে ভোট দিন, তৃণমূলকে সরিয়ে দেবার জন্য ভোট দিন, মুক্তি পাওয়ার লোককে ভোট দিন, অভিশাপকে মুছে ফেলার জন্য ভোট দিন, পশ্চিমবঙ্গকে আগুন লাগানো রাখবার জন্য ভোট দিন, সিঁথির ঠিক রাখবার জন্য ভোট দিন, তুলসী তলায় বাতি দেওয়ার জন্য ভোট দিন, দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করবার জন্য ভোট দিন। কারণ কেন্দ্রে যে সরকারটা আছে ওই সরকার আগের সরকার নয়। প্রশ্ন তুলছেন কিসের প্রশ্ন? কেউ কেউ আবার প্রশ্ন করছেন সকালবেলায় 5টা প্রশ্ন যেন মিসাইল মারছেন। প্রশ্নমান 26/11 পরে যেদিন বায়ুসেনার প্রধান দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছিলেন যে আমরা সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে প্রত্যাঘাত করতে পারি, সেই সরকারের বন্ধু সরকার ছিল তৃণমূল, সেদিন কিছু করতে পারেননি। কিন্তু এই সরকার বুঝিয়ে দিয়েছে এটা নতুন ভারতের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, নতুন প্রজন্মের সরকার। এতদিন তো পর্যন্ত আমরা এয়ার স্ট্রিপে মেরেছি, মিসাইল এয়ার স্ট্রিপে গিয়ে পড়েছে, তাতেই পাকিস্তান সকাল 10টা থেকে ফোন শুরু করেছে। আর এর পরে যদি কোনো ঘটনা থাকে, মিসাইল কোথায় কোথায় গিয়ে চুমু খাবে সে একমাত্র পাকিস্তানই বলতে পারবে কিছুক্ষণ পরে। তাই এই অবস্থার পরিবর্তন দরকার। এই মানসিকতার বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, আইনের সুযোগ নিয়ে সংরক্ষণের নামে সমাজকে টুকরো করার বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক তোষামোদের বিরুদ্ধে, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, এই জামাতের কাছে আত্মসমর্পণের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।